এইখানে শাপলার বিচারের জন্য আমাদেরকে দাঁড়াতে হচ্ছে, এবং একজন ভাই যিনি শহীদ হয়েছেন তার ভাইকে সেখানে দাঁড়াতে হচ্ছে। বুয়েটের শহীদ রেহান, যদি এইটা শুধু হুজুরদের, প্রতিক্রিয়াশীলদের, প্রান্তিক মানুষদের আন্দোলন হতো, তাহলে বুয়েটের শহীদ রেহানের এখানে কি কাজ ছিল? সেই বুয়েটের রেহানের মা প্রতিদিন অসুস্থ হয়ে যাচ্ছেন, তিনি মৃত্যুর আগে তার সন্তানের হত্যার বিচার দেখে যেতে চান। তার বোনকে আবারও সেই শাপলা চত্বরে দাঁড়াতে হচ্ছে। যখন আমার বোন, যখন আমার ভাই এসে দাঁড়াচ্ছে, আমি তাদের দিকে তাকাচ্ছিলাম, সারা শরীর তাদের থরো থরো করে কাঁপছে। ভাইরা আমার, এইখানে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দেই, শাপলা না হলে কোনোদিন জুলাই হতো না। ফ্যাসিবাদের বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাতে কোনো লাঠি না নিয়া, বাংলাদেশের একটা পতাকা নিয়া, গ্রামগঞ্জ থেকে, বাংলাদেশের সমস্ত জনপদ থেকে গুলির মুখে জীবন দিয়ে বুক চিতিয়ে লড়াই করা শিখিয়েছিল এই শাপলা। আপনি ভাবেন, এই মাত্র আমার কাছে এই ফোনটা দিয়েছে শহীদ ফাহমিনের মা, যে এই শহীদ ফাহমিন শহীদ হয়েছে এই জুলাইতে। সে শহীদ হওয়ার পরে তার বুকে একটা রক্তাক্ত কবিতা পাওয়া গিয়েছিল, যেই কবিতাটা লিখে সে শহীদ হয়েছিল। আজকে তার মা খুঁজে তার একটা কবিতা নিয়ে এসেছেন। অনেকে জুলাইয়ের সাথে শাপলার কানেকশন খুঁজে পান না, আর আমার 19 ইন্টারে পড়ুয়া একটা বাচ্চাও শাপলার সাথে জুলাইয়ের কানেকশন খুঁজে পায়। ছোট একটা মাসুম বাচ্চা আমার, ও আমার শহীদ ফাহমিন, সে ছোট্ট একটা কবিতা লিখে গেছে। দেখেন তার মধ্যে সে শাপলার কথা কিভাবে বলছে। তার মা আমার পাশে দাঁড়িয়ে আছে, সে বলছে, তোমরা এসেছিলে দেশে, বলেছিলে দিবে শান্তি, কিন্তু দিলে কি? পিতামাতা হতাশ, এখন হচ্ছে এবার কি? মারলে কত হেফাজত, আর বলছো আবার কি? রং মেখে তারা পড়ে আছে, কাছে গেলেই নাকি দৌড়, আর কত মিথ্যে কথা, ছাড়বে না তোমায় কেউ। বন্ধুরা আমার, শহীদ ফাহমিন যদি হেফাজতের কথা বুঝতে পারে, এই শাপলায় রং মেখে শুয়েছিল, এইরকম শুয়োর মার্কা কথা যে বলে গিয়েছিল, ভারত ছাড়া এই জমিনে আর তার কোথাও আস্তানা হয় না। আপনাদেরকে অত্যন্ত দুঃখ নিয়ে একটা জিনিস দেখাতে চাই। আজকের এই আমার দেশে 2 পেজ জুড়ে আপনারা একটু দেখেন, জাতীয় দৈনিক আমার দেশে আজকে অনেকগুলো স্টোরি করেছে। এর মধ্যে এই 2 পেজ যেখানে তারা স্টোরি করেছে, এই ছবিগুলো দেখেন। এই ছবিগুলোর মতো হাজারো হাজারো ছবি বাংলাদেশের মানুষের আর্কাইভে এখনো জমা আছে। আপনাদেরকে শুধু একটা কথা জানাতে চাই, হেফাজত গতকালকে বলেছে 92 জন শহীদের তালিকা প্রকাশ করেছে। এই 92 জন নাকি 2000 হবে, এইটা আমরা আর শাপলার শহীদ আমরা হেফাজতের কাছ থেকে শুনতে চাই না। হেফাজত যদি পারতই, তাহলে এই শহীদ হওয়ার পর হেফাজতের একটা অংশ যারা খুনি হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে বাংলাদেশের শহীদদের রক্ত বিক্রি করে দিয়েছিল। এই শাপলার মালিক শুধু একা হেফাজত নয়, এই শাপলা বাংলাদেশের গণমানুষের, এই শাপলা 18 কোটি বাঙালি মুসলমানের। এই ভাইরা আমার, মুক্তিযুদ্ধ যেরকম আমরা আওয়ামী লীগের হাতে ছেড়ে দেই নাই, এই জুলাই যেরকম একক কোন রাজনৈতিক দলের কাছে ছেড়ে দেই নাই, এই শাপলাও আমরা শুধু হেফাজতের ভাইদের কাছে ছেড়ে দেব না। তারা তাদের মতো বিচার চাইবে, তারা তাদের মতো বলবে, কিন্তু রাষ্ট্রকে বলতে চাই, হেফাজতেরই যদি এখন তালিকা করা লাগে, তাহলে রাষ্ট্রের কাজ কি আপনাদের কাছে জবাব চাই? যেই হেফাজত না, যেই শাপলা আপনাকে লড়াই করতে শিখালো। আপনি ভাবেন, আজকে এই কথাটা বলে আমরা শেষ করব, আমি শাপলার একজন যোদ্ধা। এই কথা বলতে বাংলাদেশের আজও লক্ষ লক্ষ মানুষের লজ্জা লাগে, ভয় লাগে, কারণ আমরা অনেকগুলো শাপলার শহীদ পরিবারের সাথে কথা বলেছি, তাদেরকে এখানে আনতে চেয়েছি। তারা দুটো কথা বলেছে। প্রথমত বলেছে, শাপলা আমাদেরকে গত 12 বছর একটা খোঁজও নিতে পারে নাই। আমার সন্তানটা শহীদ হয়ে গেছে, আমি যদি ওখানে গিয়ে দাঁড়াই,
ভবিষ্যতের বাংলাদেশে আমার বাকি সন্তানটাও যে লাশ হয়ে যাবে না তার গ্যারান্টি আমি পাই না। সুতরাং আমার একটা সন্তানকে আল্লাহ নিয়ে গেছে, আমি আমার বাকি সন্তানদের জীবন আর ঝুঁকিতে ফেলতে চাই না। দ্বিতীয়ত আর একটা কথা তারা আমাদেরকে বলতে চায়, সরকার আসার পরে জুলাই হওয়ার পরও এখনো তার শাপলার বিচার চাওয়ার জন্য শাপলা চত্বরে আসতে হবে কেন? বন্ধুরা আমার, আপনাদেরকে শুধু একটা স্মৃতি কথা মনে করাই। শাপলা চত্বরের দিন দুপুরের বিকাল থেকে আমি এখানে, আমার সাথে আমার বন্ধু বুরহান এখানে উপস্থিত আছে। আমরা 10-12 জন এখানে শাহজাহানপুর থেকে যখন ঢুকবার সময় আমি আহত হয়ে তারপরে আমার পায়ে ব্যান্ডেজ থাকে। আমি রাত 9টা থেকে 10টা পর্যন্ত এখানে আমরা বাইতুল মুকাররমের দিক থেকে মুহুর্মুহু গুলি। আমার ভাইয়েরা হাতে একটা পতাকা ছাড়া কিছু নাই, সমানে পুলিশের দিকে দৌড় দিচ্ছে। আমরা কোন দিকে যাব জানো না। কতক্ষণ পরে দেখলাম একটা ভ্যানে 4টা লাশ এই শাপলা চত্বরে নিয়ে আসা হয়েছে জানাজার জন্য। পুরো মানুষ দিশেহারা। আমি শাপলা চত্বরে শুনি আমার মা বেহুশ হয়ে যাচ্ছে। রাত 9টা 10টা যখন বাজে আমার বাসা থেকে বললো মায়ের বাঁচাইতে চাইলে এখান থেকে বের হয়ে তারপরে জানাও। আমি অসহায় হয়ে পড়লাম। সব থেকে অবাক হলো, আমার বাসা রামপুরে যাব, সব জায়গা থেকে ফোন করে বলা হচ্ছে প্রত্যেকটা মৌজা, গ্রামপুরা, মগবাজার, পল্টন আওয়ামী লীগের গুন্ডারা, ছাত্রলীগের গুন্ডারা সিএনজি থেকে, বাস থেকে মানুষকে চেক করে নামাচ্ছে। যার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, অথবা সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে, তাকে আবার সেখানে বেধড়ক পিটানো হচ্ছে এবং তাকে পিটিয়ে পুলিশের কাছে দেওয়া হচ্ছে। বাসা থেকে বললো রামপুরে আইসো না, এদিকে মা অসুস্থ হয়ে যাচ্ছে। এরপরে আমার বন্ধু বুরহান এখান থেকে রাত 10টায় বের করে আমার পায়ে ব্যান্ডেজ, তার এক আত্মীয়ের বাসায় কোথায় যেন আমাকে নিয়ে চলে গেছে। বন্ধুরা আমার, সারা রাত একটা মিনিট ঘুমাতে পারি না। শুধু একটা কথা বলি, ফজরের পর বিবিসি বাংলা তখন 6:30টায় সকাল এবং 7:30টায় 2টা সকালের প্রোগ্রাম করতো, প্রভাতী এবং প্রত্যুষা নামে। সকাল 6:30টার প্রোগ্রামে বিবিসির কাদের কল্লোল, আজকে তাদের নাম ধরে বলছি কারণ তারা আজকে শাপলা চেনে না, বিবিসির কাদের কল্লোল ফোনে যুক্ত হয়েছেন। কাদের কল্লোলকে বিবিসি বাংলার স্টুডিও থেকে জিজ্ঞেস করা হচ্ছে শাপলা চত্বরের কি অবস্থা। কোট আনকোট দায়িত্ব নিয়ে বলছি, অক্ষরে অক্ষরে আমার মনে আছে। কাদের কল্লোল বলছেন, এখানে দাঁড়িয়ে এখন দেখা যাচ্ছে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে যুদ্ধ শেষ হওয়ার পরের মিনিটে যে অবস্থা হয়, শাপলা চত্বরে এখন ঠিক তাই অবস্থা হয়ে আছে। আপনাদেরকে জিজ্ঞেস করি, শাপলা চত্বরের লক্ষ লক্ষ মানুষের হাতে একজনের হাতেও কি একটা গুলি ছিল, পিস্তল ছিল, বন্দুক ছিল? তাহলে এই মানুষগুলোকে এখান থেকে সরানোর জন্য কত লক্ষ বুলেট ছড়ালে এখানে যুদ্ধ অবস্থা তৈরি হতে পারে সেটা আপনাদের কাছে জানতে চাই। বন্ধুরা আমার, তার থেকেও লজ্জা মিডিয়ার ভাইয়েরা আছেন, আপনাদের হাউসকে গিয়ে জিজ্ঞেস করেন আপনারা কি তওবা করেছেন। এই আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আপনাদের মিডিয়া হাউসকে গিয়ে বললেন এই যে জুলাই কমিশন, গুম কমিশন হয়েছে, সেইখানে অনেক সেনা কর্মকর্তা এসে সাক্ষী দিচ্ছেন, ডিজিএফআই এর কর্মকর্তা এসে সাক্ষী দিচ্ছেন, বলছেন আমাকে দিয়ে হত্যা করানো হয়েছে, আমাকে দিয়ে আয়না করে নির্মম নির্যাতন করা হয়েছে, আমি ট্রমায় চলে গেছি, আমি মুক্তি চাই। খুনিটারও একদিন মানসিক মুক্তি দরকার, অথচ বাংলাদেশের মিডিয়ার মাফিয়াদের কোনো মুক্তি লাগবে না। ভাইরা আমার, লক্ষ লক্ষ মানুষের জীবন নাশ করে দেওয়া হচ্ছে, রক্তের যমুনা বয়ে যাচ্ছে। পরের দিন বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো সহ সবাই লিড নিউজ করছে, হেফাজতের তাণ্ডবে হাজার হাজার গাছ নষ্ট হয়ে গেছে। ভাইরা আমার, গাছ আমরা ভালোবাসি, এদের কাছে একটা গাছের জীবন অনেক, কিন্তু মাদ্রাসা পড়ুয়া গ্রামের কওমি মাদ্রাসার একটা ছোট ছেলের জীবনের 1 পয়সা দাম তাদের কাছে নাই। আমরা জানাতে চাই, পিলখানা, শাপলা এবং জুলাই প্রত্যেক শহীদের রক্ত কিন্তু লাল। আমাদের কাছে কোনো শহীদ পৃথক নয়, গ্রাম আর শহরের শহীদ আলাদা নয়। আপনারা কি করেছেন? এরপরে প্রথম আলো থেকে শুরু করে আরো অনেক মিডিয়া গত 10 বছর 5ই মেতে নিউজ করেছে, এখন পর্যন্ত হেফাজতের তাণ্ডবের বিচার হয় নাই। ভাইয়ের আমার, আপনি আজকে বাংলাদেশের পত্রিকা দেখেন, আমাদের যে স্টোরি ছেপেছে 5ই মে নিয়ে, আর কয়টা দৈনিক সেই স্টোরি ছাপতে সাহস করেছে? কেন? তাদের কি ক্ষমা চাওয়া লাগবে না? তাদের কি মুক্তি লাগবে না? আপনাদের মাধ্যমে স্পষ্ট জানাতে চাই, সরকারকে 2টা কাজ করতে হবে। যেই বিস্ফোরণ মামলাগুলো এই শাপলাকে কেন্দ্র করে হয়েছে,
প্রথম আলো থেকে ডেইলি স্টার, অন্যান্য সকল পত্রিকা বলেছে এই তাণ্ডব হয়েছে, তার বিচার হয় নাই। আমরাও দাবি জানাই, হেফাজতের নেতারা যদি এই তাণ্ডব করে থাকে অনতি বিলম্বে তাদেরকে বিচার করতে হবে। আর যদি সত্য না হয়, তারা যদি তাণ্ডব করে না থাকে, তাণ্ডবের নাম দিয়ে যদি তার সন্তানকে হত্যা করা হয়ে থাকে, তাহলে এই গণহত্যার যারা উস্কানি দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বন্ধুরা আমার, এই গণহত্যা এমনিতে হয় নাই, মিডিয়া উস্কানি দিয়েছে। আজকে বলি, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টিভি লাইভ টেলিকাস্ট অবস্থায় তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। কোন সংবাদপত্রের সাংবাদিক মাহফুজা নামে এখন কি বলছেন? এখন বলছেন বিরুদ্ধে বললে নাকি চাকরি যায়। অদ্ভুত, সরকার মিনিমাম তাকে হস্তক্ষেপ করে নাই। গণহত্যাকারীর পক্ষে নেওয়ার কারণে আমরা জনগণ প্রেসার দিয়েছি, মিডিয়া হাউস তাদেরকে চাকরিচ্যুত করেছে। বলছে সরকার নাকি চাকরিচ্যুত করেছে মাহফুজা নাম সাহেব। এরপরে আমাদের মানব জমিনের সম্পাদক সাহেব, আপনাকে জিজ্ঞেস করতে চাই, দিগন্ত কোন অবস্থান নেয় নাই, শুধু শাপলার গণহত্যা দেখাচ্ছিল, তাও রাত 10টায়। ইসলামিক টিভি দেখাচ্ছিল, তাদেরকে যখন সম্প্রচার অবস্থায় বন্ধ করে দেওয়া হয়েছে, কবে আপনি তার পক্ষে মানববন্ধন করেছেন? এই শাপলার পক্ষে, জনতার পক্ষে দাঁড়ানোর জন্য আমার দেশের কি হয়েছিল আপনাদের মনে আছে? মাহমুদুর রহমানকে দিনের পরে দিন অফিসে অবরুদ্ধ রাখা হয়েছে, আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, আমার দেশের মাহমুদুর রহমানকে 5 বছরের অধিক জেল খাটানো হয়েছে, তার জীবনকে জাহান্নাম বানানো হয়েছে। আপনারা কেউ আমার দেশের পক্ষে দাঁড়ান নাই। সুতরাং আমরা বলতে চাই, বন্ধুরা, এই শাপলা গণহত্যার বিচার না করলে জুলাই কিন্তু বৃথা হয়ে যাবে। সরকারকে বলি, জুলাই নিয়ে কমিশন হয়েছে, পিলখানা নিয়ে কমিশন হয়েছে, শাপলা নিয়ে কমিশন করতে আপনার কিসের লজ্জা? আল্লাহর হস্তে বলেন। আপনি স্পষ্ট করে বলবেন, শাপলার মানুষ গরিব, শাপলার মানুষ শহুরে নয়, তারা প্রান্তিক, তাদের মাথায় দাড়ি টুপি। এই জন্য যদি আপনার সমস্যা হয়, তাও বলে দেন যে আমরা তাদের পক্ষে কথা বলতে পারবো না। তাহলে ইনসাফ কেমনে কায়েম করতে হয়, আপনাদেরকে ক্ষমতা থেকে নামাই আমরা সেটা দেখাবো ইনশাআল্লাহ। আপনাদের হাতে, আপনাদের সারা গায়ে পিলখানার রক্ত, শাপলার রক্ত, জুলাইয়ের রক্ত, শত শত হাজার হাজার শহীদের রক্ত। আল্লাহর ওয়াস্তে জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে অতি দ্রুত শাপলা গণহত্যার তদন্তের জন্য কমিশন গঠন করুন। আমরা হেফাজতের কাছ থেকে শুনতে চাই না, আমরা কোনো পত্রিকার কাছ থেকেও শুনতে চাই না, আমরা সরকারি কমিশনের মাধ্যমে জানতে চাই এইখানের নিরীহ মানুষগুলোকে হত্যা করবার জন্য কত লক্ষ বুলেট ছুরি ফেলা হয়েছিল। আর একটা কথা ভাই, এইখানে যে গুলিগুলো চালানো হয়েছে সেটা তো আর্মির, র্যাবের, বিডিআরের, পুলিশের। তাহলে সেই হিসেব আছে এখন সরকারের কাছে। সরকারকে বলতে হবে এই শাপলায় একটা গুলিও চালানো হয় নাই, অথবা বলতে হবে কত লক্ষ গুলি বুলেট এখানে চালানো হয়েছে। এইটা যদি না পারেন, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে কিন্তু শহীদদের কি অবস্থান গ্রহণ করব। বন্ধুরা, 2 মিনিটে শাপলার শহীদ পরিবারকে সাথে নিয়ে একটু দোয়া করব। আপনারা দোয়া করবেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আসহাবি আজমাইন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, এমন অসহায়, ক্ষমতাহীন, প্রান্তিক, শহুরে নয়, এমন বাংলাদেশের নাগরিক নিয়ে আমরা দাঁড়াইছি। আল্লাহ, যারা নিজেরা এই দিনের 13 বছর আগে যেই গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যার বুলেট এখন অনেকের গায়ে। আল্লাহ, এমন ভাই, এমন বোন নিয়ে দাঁড়াইছি। আল্লাহ, যারা আপন ভাই এই শাপলায় শহীদ হয়ে গেছে। আল্লাহ, শুধু শহীদই হয়ে যায় নাই, এত গোপনে তার কবরটা করতে হয়েছে, দুনিয়ায় কেউ জানতে দেয় না বাকি পরিবারের জন্য। আল্লাহ, তারা এখনো মুখ খুলতে ভয় পায় যদি তাদের উপরে আবার জাহান্নাম চলে আসে। রব্বে কারীম, বাংলাদেশের রাষ্ট্রকে জুলাইয়ের পরে এখন আমরা ইনসাফের রাষ্ট্র বানাইতে পারি নাই, যাতে সেই 5ই মের রাতে লক্ষ লক্ষ মানুষকে বিতাড়িত করবার জন্য কত হাজার মানুষকে শহীদ করে তার লাশ গুম করা হয়েছে আমরা জানি না। আল্লাহ, আসমান থেকে শুধু আপনি জানেন, আর বাংলাদেশ সরকার জানে। আল্লাহ, এই শাপলার পক্ষে পুরো বাংলাদেশকে দাঁড়ানোর তৌফিক আপনি আমাদেরকে দেন।